ওয়েলকাম টু স্টেথোস্কোপ একাডেমি। আমি তোমাদের উজ্জ্বল স্যার। আজকে তোমাদের সাথে এই ভিডিও বার্তাতে আলোচনার বিষয় এটাই যে কিভাবে আমরা এই স্বল্প সময় একদম দেখেছো তোমরা অ্যাকচুয়ালি এবছর এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স টেস্টটা আছে সেটা অনেকখানি পিছিয়ে গেছে। তোমরা হয়তো আদার্স ইনস্টিটিউশনে পড়েছো বা কোনো স্যারের কাছে তোমরা পড়েছো, বাট একদম লাস্ট মুভমেন্টের যে প্রস্তুতিটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমরা একটা স্পেশাল টাইপের ক্র্যাশ কোর্স এনেছি, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, তোমরা সাবজেক্ট দেখতেই পাচ্ছ এখানে, ধরে নাও লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, সব বিষয়ের উপরে আমরা 40 দিনের মধ্যে টোটাল 60টা তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব। এবং সেই ক্লাসের সাথে সাথে তোমাদেরকে আমরা দেবো স্টাডি ম্যাটেরিয়ালস, যেটা থেকে সম্পূর্ণ ওইখান থেকেই কোয়েশ্চেন আসবে, এবং সাথে সাথে আমরা দেবো প্র্যাকটিস সেট, যেখানে তোমাদেরকে ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে অ্যানসার করে পাঠাতে হবে, আমরা চেক করে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই ক্লাস যে হবে প্রত্যেকটা ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট অভিজ্ঞ টিচার থাকবেন, যার মধ্যে ধরে নাও আমি তোমাদেরকে বায়োলজি গাইড করব। যদিও তোমরা জানো যে জিএনএম এএনএম এর পরীক্ষাতে বায়োলজির কন্টেন্টটাই বেশি, তো আমাদের এখানে স্পেশালি আলোচনা করব আজকে যে আমরা কিভাবে ইজিলি এই যে টোটাল 115 এর মধ্যে एग्जाम, তোমরা তো জানো যে মোর অর লেস যতই কাট অফ হাই হোক, দেখো 60 একটা কাট অফ, যতই সোজা কোশ্চেন হোক বা ইজি কোশ্চেন হোক, 60 মোটামুটি পেয়ে গেলে আমরা একটা গভর্নমেন্ট কলেজে সিট পেতে পারি। সেহেতু আমরা কি করব, এমন ভাবে প্রিপারেশনটা করব, আমাদেরকে কিন্তু কেউ এগ্রি করতে বলছে না, আমাদেরকে বলছে একটা সরকারি কলেজে সিট, কারণ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। তো যেটা অনেকখানি ডিলে হয়ে গেল, বাট আমরা সেটা নিয়ে ভাববো না। এই যে দুর্গাপূজাটা আছে, এটা কিন্তু তোমাদের পড়াশোনার জন্য ডেডিকেট করতে হবে, এবছর বেশি ভুললে হবে না। আমরা তোমাদের সাথে থাকবো, ক্লাসে থাকবো এবং তোমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা দেখে নেব কিভাবে আমরা ইজিলি এই যে 115 এর মধ্যে টার্গেট 60 এটাকে কমপ্লিট করব। হ্যাঁ, এটা ঠিক যে আমরা 115 এর জন্যই কিন্তু তোমাদেরকে পড়াবো, বাট এটা নয় যে তোমরা 115ই পাবে। দেখো 2-5 নাম্বার এদিক ওদিক হতে পারে, বাট আমাদের প্রাইমারি ফোকাস থাকবে এই যে এটা হচ্ছে ম্যাজিক নাম্বার 60। তুই বলে স্যার কি করে পারা যাবে? এটা ধরে নাও তুমি বায়োলজি 50 আছে, তো আমরা যেভাবে পড়াশোনা করব, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, 50 এর 50 এই মুহূর্তে নাও পাওয়া যেতে পারে, বাট 40 তো পাওয়া যাবে। হ্যাঁ, কেউ যদি ফুল ম্যাটেরিয়ালসটাকে ফলো করে, ক্লাস ফলো করে, পড়াশোনা করে 50 এর 50 পাওয়া যাবে, পসিবল। বাট আমরা ধরে নিলাম মিনিমাম তুমি 40 পাচ্ছ। এই দেখো ফিজিক্যাল সায়েন্স যেটা আছে, কেমিস্ট্রি আর ফিজিক্স একসাথে আছে, ধরে নিলাম এটা একটু কোশ্চেন টাফ আছে, বা তোমরাও এটা নিয়ে বেশি কালচার করো না, বা অনেকে আর্টস থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসছো যেখানে একটু কম নাম্বার। আচ্ছা ধরে নিলাম মিনিমাম ধরে নয় 25 এর মধ্যে তুমি পেলে কত না 12। আচ্ছা চলো বেসিক ইংলিশে না হয় আমরা একটু কম, আমরা বাঙালি, বলো 15 এর মধ্যে ধরে নাও তুমি মিনিমাম পেলে 5, আমরা কিন্তু 15 এর জন্যই তোমাকে পড়াবো, গাইড করব। ম্যাথমেটিক্সে ধরে নাও তুমি 10 এর মধ্যে 3টে মাত্র পাবে, এবং সাথে সাথে জেনারেল নলেজ ধরে নিলাম খুব এক্সট্রাঅর্ডিনারি টাইপ পড়ে গেল, 10 এর মধ্যে তুমি 3টে পাবে। আর এখানে তোমরা জানো লজিক্যাল রিজনিং যেটা আছে সেটা ইজি কোশ্চেন আসে, যেটা তুমি 5 এর মধ্যে 4 তো পেতেই পারো। হলো তাহলে আমরা যদি টোটাল করি, দেখো 4 3 7 7 3 10 10 5 15 16 17 17 পাচ্ছি 7 আর 1 4 এ 5 আর 2 4 এ 6, তার মানে বলো ইজিলি আমরা সব থেকে খারাপ পড়াশোনা করেও কাট অফ মার্কসের থেকে বেশি পাচ্ছি। তাহলে আমরা এমন ভাবে পড়াশোনা করব যাতে আমরা ফার্স্ট নয়, আমরা র‍্যাঙ্কটা করতে পারি। তো সেহেতু আমাদের এই টার্গেট, এইভাবে আমরা পরিকল্পনা করে চলবো, যেখানে তোমাদেরকে ক্লাস আমরা করাবো। আজকে যেটা আমরা এইভাবে বুঝলাম, সাথে সাথে আমরা একটা ডেমো বায়োলজি ক্লাসও আমরা দেখে নেব, যে কিভাবে শুধু প্ল্যান করলেই হবে না, পড়াশোনাটাকেও প্ল্যান মাফিক চালাতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা বায়োলজির একটা টপিক ধরব, যে এইভাবে আমরা পড়াশোনা করলে টেকনিক্যালি আমরা ওই কোশ্চেনগুলোর অ্যানসার পাবো। চলো আজকে আমরা টপিক রাখছি কি না কোষ বিভাজন। তোমরা জানো যে এই যে কোষ বিভাজন চ্যাপ্টারটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা যদি কোশ্চেন হিসেবে দেখতে চাই, তখন কিন্তু আমরা দেখতে পাবো পার ইয়ার 2 কোশ্চেন মাস্ট।
তো সেহেতু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো টু কোশ্চেন মাস্ট মানে একটা ধরে নাও মোর দ্যান ওয়ান অপশনে পড়লো, আরেকটা হচ্ছে তোমার নরমাল যেটা এমসিকিউ আছে 1 মার্কসে সেটা আসলো, তাহলে টোটাল কিন্তু তোমাকে 3 মার্কস দিয়ে গেল, তার মানে 67 এ তুমি 3 পেয়ে গেলে, তাই না? চলো বোঝো। বলো এই যে কোষ বিভাজন আছে, দেখো আমরা কিন্তু ক্লাস 9 10 এর ছেলে মেয়ে না, আমরা এখন জিএনএম এএনএম এর এন্ট্রান্স দেব। তো সেখানে কিভাবে আমরা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনগুলো সলভ করব সেটার দিকে ফোকাস করব, না বেশি নলেজ গেইন করব। চল, তাহলে এটা নয় যে নলেজ ইম্পর্টেন্ট না, নলেজও তোমাদের হবে। চল বলো তাহলে কোষ বিভাজন কেন হয়, কি জন্য হয়, এই সমস্ত 9 10 এর বিষয়, এটা আমাদের বিষয় না। আমাদের টার্গেট কি বলো না, কোষ বিভাজন আমরা জানি দু ধরনের। বলো একটাকে আমরা কি বলবো না প্রত্যক্ষ বিভাজন, ইংরেজিতে আমরা কি বলবো ডাইরেক্ট। এবার আমি মাঝে মধ্যে ইংলিশও তোমাদেরকে বলবো যাতে বুঝতে সুবিধা হয়, তাই না? বলো একটাকে বলবো কোষ বিভাজনকে বলবো প্রত্যক্ষ, ইংরেজিতে বলবো ডাইরেক্ট, আরেকটাকে বলবো আমরা পরোক্ষ বা ইনডাইরেক্ট। শোনো বলো প্রত্যক্ষ যেটা আছে, প্রত্যক্ষের উদাহরণ বলতে পারি, তাকে আমরা বলবো অ্যামাইটোসিস। আর পরোক্ষের উদাহরণ আছে দুটো, একটার নাম মাইটোসিস, আরেকটার নাম হবে মিয়োসিস। তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব অ্যামাইটোসিস, সেটা কমপ্লিট হলে মাইটোসিস, তারপরে মিয়োসিস। প্রথমে শিখব আমরা অ্যামাইটোসিস। বুঝো অ্যামাইটোসিস একটা কোষ বিভাজনের পদ্ধতি, তো যেটা একদম তুমি এবার বলবে স্যার তাহলে আপনি ডাইরেক্ট অ্যামাইটোসিসে চলে গেলেন, আগে বললেন না ডাইরেক্ট, চলো তাহলে সেটাই আগে বলি। বল ডাইরেক্ট বা প্রত্যক্ষ বিভাজনের মিনিং হচ্ছে, প্রথমে বায়োলজিক্যাল মিনিং বোঝাবো, তারপর তোমাদেরকে সুন্দরভাবে বোঝাবো। বায়োলজিক্যাল মিনিং হচ্ছে কি না, যেই কোষ বিভাজনে ক্রোমোজোম তৈরি হয় না, নিউক্লিয় পর্দা নষ্ট হয় না, কোনো কিছুই হয় না, মানে একদম সিম্পল বা সহজ ধরনের যদি কোনো বিভাজন হয় তাকে বলবো ডাইরেক্ট। তুমি স্যার ইনডাইরেক্ট তাহলে বলুন। ইনডাইরেক্ট মানে হচ্ছে যেখানে কমপ্লেক্স বা জটিলতা আছে, যেমন ধরে সেখানে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হবে, ক্রোমোজোম তৈরি হবে, তাহলে ওই সমস্ত জায়গায় যেখানে ক্রোমোজোম তৈরি হবে, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হবে, সেগুলোকে কি বলবো আমরা ইনডাইরেক্ট বা পরোক্ষ। যেখানে কোনো কিছুই হবে না, একদম সরলভাবে বিভাজন। উদাহরণ হিসেবে তুমি বুঝতেই পারো, এরকম ধরে নাও তুমি বাজারে গেছো, একটা দোকানে গিয়ে তুমি পিৎজা খাচ্ছ। তো পিৎজা না ওটা না, পিৎজা না বার্গার, বলো বার্গার খাচ্ছ। বার্গারে নরমালি কি থাকে বলো তো, এরকম করে দুদিকে ব্রেড থাকে আর মাঝখানে কি থাকে, জ্যাম জেলি থাকে। এবার ধরো তোমার ফ্রেন্ড তোমাকে এসে বললো যে তুমি অর্ধেক দাওকে দাও, তাহলে তুমি কি করবে, দুটো ব্রেড কে এইভাবে সেপারেট করবে? অবশ্যই না, জাস্ট দুদিকে এরকম করে প্রেসার দেবে, দুটো পার্টে ডিভাইড করবে বা ভাগ করবে, দুজনে দুটো নিয়ে নেবে। বলো এখানে না আছে জটিলতা, না আছে কোনো কমপ্লেক্সিটি, তাহলে তুমি কি করলে, একদম সরলভাবে বিভাজিত করলে। এই এক্সাক্ট এই থিওরিটাকে তুমি ডাইরেক্ট ডিভিশন বা অ্যামাইটোসিসের কাজে লাগাও। কি রকম দেখতে পাবে, এই দেখো এখানে ধরে নাও একটা আমরা কোষ নিলাম, এই কোষের মধ্যে এখানে ডিএনএ নিলাম। বলো যখনই অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে তখনই এই কোষটার মধ্যে ডিএনএটা ডবল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কি হবে না, এই যে ডিএনএটা সংকুচিত হবে, আসলে এরকম করে ডাম্বেল আকৃতি হবে, তারপরে এই নিউক্লিয়াসটা এইভাবে সংকুচিত হওয়ার পরে সাইটোপ্লাজমও সংকুচিত হবে, দেন দুটো পার্টে ডিভাইড বা বিভাজিত হয়ে যাবে। বলো এই যে বিভাজন, এটাকে আমরা কি বলবো, সবথেকে সরল ধরনের বিভাজন বা ডাইরেক্ট বা প্রত্যক্ষ বা অ্যামাইটোসিস। তুমি বলে স্যার কোশ্চেন কি আছে, দেখ তোমাকে প্রথম কোশ্চেন দিতে পারে নিচের মধ্যে কোনটি সবথেকে সরল ধরনের বিভাজন, অপশনে থাকবে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস, তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে অ্যামাইটোসিস। কেন? এই তো তুমি দেখতে পেলে সবথেকে একদম সিম্পল, কোনো কিছু কমপ্লেক্স ব্যাপার নেই, তাহলে সবথেকে সরল ধরনের বিভাজন এটি। এর পরের কোশ্চেন কি দিতে পারে না, তোমাকে বলবে
কোন ধরনের বিভাজনে সবথেকে কম সময় লাগবে? আরে যেটা সবথেকে সরল সেটাতেই কম সময় লাগবে। দেখো এইটা সবথেকে কম সময় লাগবে। তাহলে সবথেকে কম সময় দরকার। এর পরের কোশ্চেন এখান থেকে কি হতে পারে যে নিচের মধ্যে কোন বিভাজনে বেমতন্তু তৈরি হয় না? আরে বাবা এখানে বেমতন্তু তৈরি হয় না, যদি হতো তাহলে তো আমি বলতাম। তোমরা নিশ্চয়ই এটাকে বলো কি হবে না? বেমতন্তু তৈরি হবে না। এর পরের কোশ্চেন হতে পারে যে অ্যাস্টার রশ্মি কোন বিভাজনে তৈরি হয় না? সেম অ্যানসার। যদি তৈরি হতো তোমাদেরকে আমি নিশ্চয়ই বলে দিতাম যে অ্যাস্টার রশ্মি, আসলে অ্যাস্টার রশ্মি বেমতন্তু ওই যে কমপ্লেক্স মাইটোসিস আর মিয়োসিসে হয়। তার মানে আমরা বুঝে গেলাম এটা। তোমাকে আরেকটা কোশ্চেন হতে পারে, এইটাকে তুমি ধরে নাও একটা কোষ নয়, এটাকে ধরে নাও একটা ব্যাকটেরিয়া। কেন না? ব্যাকটেরিয়া তো এককোষী জীব। দেখো একটা ব্যাকটেরিয়া থেকে দেখো কটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে? দুটো ব্যাকটেরিয়া। আসলে এই জনন পদ্ধতিকে আমরা কি বলি? দ্বিবিভাজন। কারণ বিভাজন পদ্ধতিতে দুটো জীব তৈরি হয়েছে। তার মানে বলো তোমাকে যদি কোশ্চেন এরকম আসে যে ব্যাকটেরিয়া মানে যারা যারা এককোষী ব্যাকটেরিয়া, তারপরে দিতে পারে অ্যামিবা, তারপরে দিতে পারে ইউগ্লিনা, তারপরে দিতে পারে প্যারামেসিয়াম, এইগুলো সব কোন পদ্ধতিতে বিভাজিত হয় না? এই দেখো অ্যামাইটোসিস পদ্ধতি বা বলে দিতে পারো দ্বিবিভাজন। এর বাইরে তোমাদের এএনএম জেএনএম এর টেস্টে এর কোশ্চেন আসবে না বাইরে। ওকে, এরপরে আমরা শিখব কি না মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন, মানে অ্যাকচুয়ালি শিখব আমরা পরোক্ষ বিভাজন। তুমি বলবে স্যার কি রকম পরোক্ষ বিভাজন? এবার বোঝো। দেখো প্রথমে একটা ধরে নাও তোমাকে কোষ দেয়া হলো, তোমাকে বলা হলো যে এইটা পরোক্ষ পদ্ধতিতে বিভাজিত করো। মানে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা জটিল ধরনের। তো কি রকম বল? প্রথমে তোমাকে একটা কোষ নিতে হবে, সেই কোষের মধ্যে সবকিছুর পরিমাণকে তোমাকে দ্বিগুণ করে নিতে হবে। এই দেখো আমি বড় করে নিলাম মানে দ্বিগুণ করে নিলাম, মানে এই কোষের মধ্যে যা যা আছে সে ডিএনএ বলতে পারো, কোষাঙ্গাণু বলতে পারো, যা কিছু আছে সবকিছু করলে দ্বিগুণ। এরপরে দ্বিগুণ করার পরে এই কোষটাকে তুমি দুটো পার্টে ভাগ করে নিলে। বলো এই যে চক্রাকার পদ্ধতি এইটাকে বলবো আমরা কোষ চক্র। কি বলবো? কোষ চক্র, যেটাকে তোমরা ইংরেজিতে কি বলো? সেল সাইকেল। মানে তোমাদের কাছে একটা নতুন জিনিস আসলো, কি বলো তো না ইনডাইরেক্ট বা পরোক্ষ পদ্ধতিতে বিভাজিত করতে হলে ওরকম ভাবে সরলভাবে বিভাজিত হবে না। প্রথমে একটা কোষ নিতে হবে, তার মধ্যে সবকিছুর পরিমাণকে দ্বিগুণ করতে হবে, তারপর বিভাজিত করতে হবে। সরাসরি তো বিভাজিত করা যাবে না। এবার তোমরা দেখো এই যে যেই ধাপটাতে আমরা এই কোষটার মধ্যে সবকিছুকে দ্বিগুণ করলাম তাকেই আমরা কি বলবো না ইন্টারফেজ দশা, বা শর্ট ফর্মে বলতে পারি আমরা আই দশা। ইন্টারফেজের আই বা কোষটা বিভাজিত হওয়ার আগে নিজেকে প্রস্তুত করছে, তাই এটাকে বলবো আমরা প্রস্তুতি দশা বা প্রিপারেটরি দশা। মনে রাখতে হবে তোমাদের যেমন খাবার খেতে যতটা না টাইম লাগে তোমার মায়ের রান্না করতে তার থেকে অনেক বেশি টাইম লাগে। তার মানে কোনো কিছু প্রস্তুতি দশায় যে টাইম লাগবে সেটা অনেক বেশি। দেখো একটা কোষ বিভাজনের 90 ইম্পর্টেন্ট কোশ্চেন 95% যে সময় সেটা লাগবে কিন্তু ইন্টারফেজ দশাতেই। আর যখনই প্রস্তুতি হয়ে যাবে তারপরে কেবলমাত্র 5% সময়ের মধ্যে বিভাজিত হয়ে যাবে। এই বিভাজন পদ্ধতিকে তুমি বলতে পারো এম দশা বা মাইটোটিক দশা। তার মানে পরোক্ষ বিভাজনের দুটি প্রধান ধাপ, একটা ইন্টারফেজ বা প্রস্তুতি দশা বা প্রিপারেটরি ফেজ, আরেকটাকে বলবো আমরা কি এম দশা। এরপরে তোমাকে বুঝতে হবে এই যে ইন্টারফেজ এম দশা এগুলো তো কি ঘটনা ঘটে।
এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেখানে খুবই সহজ সহজ কোশ্চেন, কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটাই কোষ চক্রের ধাপে কোন পদার্থ ডবল হয় বা কোন পদার্থ বেশি বেশি তৈরি হয় সেটাই কোশ্চেন আছে। তুমি প্রিভিয়াস পেপার খুলে দেখো, সেটাতে প্রত্যেক বছর দেখবে একটি কোশ্চেন আসছে। তার মানে ওই যে বললাম দুটো কোশ্চেন আসবে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কোষ চক্র থেকে আসবে যেটা আমরা 1 মিনিটে মনে রাখতে পারবো, এমন ভাবে আমরা বুঝবো। আরেকটা কোশ্চেন টোটাল সিলেবাসটা থেকে আসবে, আমি তোমাদের বোঝাবো। ওকে, চলো বলো তাহলে কোষ চক্রকে আমরা একটা কিভাবে এঁকে নেব। দেখো একটা সার্কেল আমরা চলো এঁকে নিই। দেখো তার মানে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে না, একটা কোষ চক্র। এই দেখো বলো এই যে কোষ চক্র আছে, আমি তোমাদেরকে প্রথমে বলেছি তার 95% সময় কিসে যাবে না প্রস্তুতি দশা। তার মানে এই যে এতটা কাকে নির্দেশ করছে, ইন্টারফেজ দশা। এবার তোমাকে বুঝতে হবে এই ইন্টারফেজ যে দশাটা আছে তাকে তুমি তিনটে ভাগে ভাগ করবে। তোমরা শুনেছো নাম, প্রথমটাকে বলবো G1, তারপরেরটাকে বলবো S, তারপরেরটাকে বলবো G2। ভালো করে খেয়াল রাখবে G1 এর পরে G2 না, G1 S G2। বলো পরীক্ষা করার চান্সেস খুব কম, তাও ফুল ফর্ম মনে রেখো। হ্যাঁ বলো G1 এর ফুল ফর্ম কি না গ্যাপ 1, আর G2 এর ফুল ফর্ম হচ্ছে গ্যাপ 2। আর S ফেজের ফুল ফর্ম পরীক্ষা এসেছে, বলো S ফেজের ফুল ফর্ম হচ্ছে কি না সিনথেসিস দশা, বাংলায় সেটাকে বলবো আমরা কি না সংশ্লেষ দশা, যেটাই সবথেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি বলবে স্যার একটা কোশ্চেন মধ্যে এই যে ইন্টারফেজের তিনটে ধাপ আছে, তো এটাতে কোথায় কোনটা ডবল হয় সেটা কি করে মনে রাখবো? নরমাল বই যেইভাবে লেখা আছে ওইভাবেই আমরা লিখবো, কিন্তু বুঝবো অন্যভাবে যেটাতে মনে রাখা ইজি। চলো কিভাবে ট্রিকি মনে রাখা যায়। এই তিনটে ধাপের মধ্যে তোমাকে মনে রাখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ যে ধাপ বা ইম্পর্টেন্ট ধাপ সেটা কি না এস ফেজ। তুমি এটাকে একবার মেমোরাইজ করে নাও আমার কথা শুনে, বাকি দেখবে তুমি মাইক্রো সেকেন্ডে মনে করতে পারছো। তুমি বলে স্যার কিভাবে? দেখো বলো তিনটে ধাপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ধাপ কোনটা না এস দশা। আচ্ছা তুমি বলো একটা কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদার্থ কোনটা? আমি পদার্থ বলেছি। বলো তাহলে একটা কোষের মধ্যে সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ পদার্থ কি না তোমরা জানো ডিএনএ। কেন না ডিএনএটাই তো আমাদের বডিতে জিন, আর আমাদের বডি যে কোনো বৈশিষ্ট্য কে তৈরি করে বা কে নিয়ন্ত্রণ করে বলো জিন। তাহলে নিশ্চয়ই আমাদের দেহে যাই কিছু হয়ে যাক না কেন আমাদের কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদার্থ ডিএনএ। আর আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি কি না সব সময় গুরুত্বপূর্ণ পদার্থ কোন দশায় তৈরি হবে? এস দশায় তৈরি হবে। তার মানে তোমাদের কিছু জানা হয়ে গেল। বলো তাহলে যদি কোশ্চেন আসে ডিএনএ দ্বিগুণ হয় কোন দশায়, তোমরা অবশ্যই অ্যানসার দেবে কি এস দশায়। এবং তুমি জানো যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির পদ্ধতিকে আমরা কি বলি? রেপ্লিকেশন। তার মানে এইটার মিনিং তো সেমই। তার মানে তোমাকে কোশ্চেন দিল যে রেপ্লিকেশন কোন দশায় হয়, তোমার অ্যানসার যাবে কোন দশা? এস দশা। তারপর আরেকটু বোঝো, আমাদের একটা কোষের মধ্যে আসলে এই যে ডিএনএ গুলো থাকে সেটা একটা প্রোটিনকে জড়িয়ে থাকে বা কয়েল করে থাকে বা পাকিয়ে থাকে। তার নাম তোমরা শুনেছো লোয়ার ক্লাসে হিস্টোন প্রোটিন। তার মানে তুমি আমায় বলো একটা কোষের মধ্যে ডিএনএ হিস্টোন প্রোটিনকে জড়িয়ে থাকে, তাহলে তুমি যদি ডিএনএ এর পরিমাণকে বাড়াও তোমাকে অবশ্যই হিস্টোন প্রোটিনকেও ডবল করতে হবে। এই দেখো এটা হিস্টোন প্রোটিন, এটা কি ডিএনএ। তার মানে তুমি ডিএনএ এর পরিমাণ যদি বাড়াও তোমাকে তার সাথে সাথে যাকে পাকিয়ে থাকবে তার পরিমাণকে দ্বিগুণ করতে হবে। এটা দেখো হিস্টোন প্রোটিন। তাহলে তুমি আমায় বলে দাও যে হিস্টোন প্রোটিন কোথায় দ্বিগুণ হবে? অবশ্যই অ্যানসার যাবে কোন দশায় না এস দশায়। এরপরে তুমি বলবে স্যার আর কি মনে রাখতে হবে? দেখো একটা কোষে মেইনলি প্রাণী কোষ, দেখো প্রাণী কোষের বিভাজনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোষ কোন টার্মটা ইম্পর্টেন্ট সবসময় বলছি গুরুত্বপূর্ণ। বলো একটা প্রাণী কোষের সবথেকে গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু কোনটা না সেন্ট্রোজোম।
বলো গুরুত্বপূর্ণ মানে কোন দশায় তৈরি হবে? এস দশায়। বলো তাহলে একটা কোষের মধ্যে সেন্ট্রোজোম যদি বলা হয় দ্বিগুণ করা হবে কোন দশায়? এস দশায়। দেখো তোমাদের আর কোনো সমস্যা নেই, আর কোনো ধরনের কোষ বিভাজনের এই সেল সাইকেল মনে রাখতে অসুবিধা নেই। চলো মেমোরাইজ করি। বলো তাহলে একটা কোষের সবথেকে ইন্টারফেজ দশায় গুরুত্বপূর্ণ ধাপ এস দশা। আর এস দশা মানে এখানে গুরুত্বপূর্ণ পদার্থ যেমন ডিএনএ, আরএনএ নয় কিন্তু, ওটা গুরুত্বপূর্ণ নয়। বলো ডিএনএ, ডিএনএ পাকিয়ে ডবল হয়ে যাওয়া মানেই তাকে জড়িয়ে থাকার যে পদার্থ হিস্টোন প্রোটিন সেটাও দ্বিগুণ হবে এবং সাথে সাথে সেন্ট্রোজোম দ্বিগুণ হবে। তুমি বলবে স্যার তাহলে জি মানে কি হবে? ভাই যে কোনো কোশ্চেনের এই তিনটে অ্যানসার ছাড়া যাই তোমাকে দেবে অ্যানসার দেবে জি1। তুমি বলে স্যার কি রকম? ধরো না তোমাকে কোশ্চেন দিল আরএনএ কোন দশায় দ্বিগুণ হয় বা বেশি বাড়ে, অ্যানসার দেবে জি1। একটা কোশ্চেন মধ্যে তোমাকে অ্যানসার দিল, কোশ্চেন দিল যে প্রোটিন কোন দশায় দ্বিগুণ হয়, মানে জি1 দশায়। আচ্ছা একটা কোশ্চেন মধ্যে তোমাকে দিল যে উৎসেচক কোথায় তৈরি হবে, আরে জি1 দশায়। আচ্ছা বলো তোমাকে কোশ্চেন দিল একটা যে এটিপি কোথায় তৈরি হয়, আরে জি1 দশায়। আরে কোশ্চেন দিল এরকম যে একটা কোষের মধ্যে কোষ অঙ্গাণু কোন দশায় দ্বিগুণ হয়, তুমি বলে দেবে কি জি1। কিন্তু একটা এক্সেপশন, ব্যতিক্রম, দেখো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম একটা কোষ অঙ্গাণু, সেটা কিন্তু এস দশায় তৈরি হয়েছে, জি1 এ না। তুমি বলবে তাহলে স্যার জি2 তে কি হয়? দেখো জি2 তে এই জি1 এ যা হয় তাই হয়, বাট এখানে কম পরিমাণে হয়। মানে যদি জি1 এ কম তৈরি হয়ে যায় কোনো কারণে, সেটাকে ম্যানেজ করার জন্য জি2 তে তৈরি হয়। এবার তুমি বলবে স্যার তাহলে পরীক্ষায় পড়লে জি1 আর জি2 দুটোই অপশন থাকলে কি করব? আরে জি1 করবে, কারণ সেটাই তো ম্যাক্সিমাম। সাথে সাথে তোমাকে একটা স্পেশাল মনে রাখতে হবে, জি2 দশায় একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয়, তাকে আমরা কি বলবো? না টিবিউলিন প্রোটিন। এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বলো তাহলে যদি কোশ্চেন আসে টিবিউলিন প্রোটিন কোথায় দ্বিগুণ হয়, তোমাদের অনলি অ্যানসার যাবে কোথায়? জি2 তে। বাট অনলি প্রোটিন দিলে কি হবে? জি1। তার মানে আমরা দেখতে পেলাম একটা কোষ যদি এখানে থাকে, তার মধ্যে এখানে নিউক্লিয়াস থাকে, এইখানে সবকিছু দ্বিগুণ হয়ে যে এখানে কোষের সাইজটা কি হয়ে যায় বলো? বড়, কারণ তার মধ্যে সবকিছুর পরিমাণ কি হয়ে গেছে? দ্বিগুণ। এবার একটু টেকনিক্যাল মনে রেখো যে এই কোষটার মধ্যে ধরে নাও ডিএনএ এর পরিমাণ আছে কত? না 2C। এটা কিন্তু প্রিভিয়াস পেপারে পড়েছে। বলো এই কোষটার মধ্যে ধরে নাও যেটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম সংখ্যা ধরে নাও 2n। তোমরা জানো এস দশায় ডিএনএ দ্বিগুণ হয়েছে, তার মানে নিশ্চয়ই এই কোষটার মধ্যে যখন ইন্টারফেজ পেরিয়ে যাবে তখন ডিএনএ এর পরিমাণ কত হয়ে যাবে? 4C। কিন্তু ভালো করে মনে রাখবে ক্রোমোজোম 2n ই থাকবে। তুমি বলে স্যার কেন? এটা তো দ্বিগুণ হয়ে যাওয়ার কথা না। ক্রোমোজোম দ্বিগুণ হওয়া মানে এটা নয় যে তার মধ্যে, আচ্ছা একটু অন্যরকম ভাবে বুঝি। বলো ডিএনএ দ্বিগুণ হয়ে যাওয়া মানে ক্রোমোজোম দ্বিগুণ হয়ে যাওয়া নয়। ধরো এরকম আমি বোঝাচ্ছি, ধরো না এইটা একটা কি ছিল? ডিএনএ। এইটা থেকে তুমি ক্রোমোজোম তৈরি করতে কি রকম? এই রকম। ধরে নাও তুমি ডিএনএ দ্বিগুণ করে দিয়েছো, এই দেখো দ্বিগুণ করেছো। বলো ক্রোমোজোম তাহলে কি রকম হবে? এরকম। এবার তুমি বলবে স্যার এটা একটা ক্রোমোজোম না দুটো? তোমাদের মাথায় মনে রাখতে হবে এটা কিন্তু একটাই ক্রোমোজোম। কেন? না আরে দুটো তো বাহু এর একসাথে জুড়ে আছে, তাহলে এইটা দুটো ডিএনএ, বাট এটা কটা ক্রোমোজোম? একটা। তুমি বলে স্যার এটা কখন দুটো হবে? যেদিন এই ক্রোমোজোমটাকে তুমি এরকম ভাবে ভেঙে দেবে, একটা বাহু এইরকম একটা বাহু এরকম আলাদা হবে, তখন বলবে দুটো ক্রোমোজোম। আর এটা তোমাদের এখনই আমি শিখিয়ে দিই, যেটা ডিটেইলসে বলবো। এরকম ভাগটা হয় কোথায়? অ্যানাফেজ দশায়। তার মানে ক্রোমোজোম সংখ্যা অ্যাকচুয়ালি দ্বিগুণ হয় কোথায়? অ্যানাফেজ দশায়। ডিটেইলসে একটু পরে বোঝাচ্ছি। চলো বলো তাহলে সবকিছু দ্বিগুণ হয়ে গেল, এরপরে ভাগের পালা। বলো এই যে বিভাজন দশা বা এম দশা আছে, এই দশাটাকে তুমি দুটো ভাগে ভাগ করো। প্রথমে একটা কোষের মধ্যে কি হবে? না নিউক্লিয়াসটা বিভাজিত হবে। বলো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো? না ক্যারিওকাইনেসিস। কি বলবো? ক্যারিও শব্দ ব্যবহার করি আমরা নিউক্লিয়াসের জন্য, ক্যারিওকাইনেসিস। এবং
তারপরে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো না সাইটোকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিসের আবার না একটা ধাপ আছে, তোমরা লোয়ার ক্লাসে পড়েছো। একটাকে বলি আমরা প্রোফেজ, আরেকটাকে বলি আমরা মেটাফেজ, আরেকটাকে বলি আমরা অ্যানাফেজ, আরেকটাকে বলি টেলোফেজ। এবার দেখো এখান থেকে কি কোশ্চেন আসবে। প্রথমত ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছি, কোশ্চেন আসতে পারে আরএনএ কোন দশায় দ্বিগুণ হয়, কোশ্চেন আসতে পারে ডিএনএ কোথায় দ্বিগুণ হয়, হিস্টোন প্রোটিন কোথায় এবং সেন্ট্রোজোম কোথায় এবং টিবিউলিন প্রোটিন কোথায়, এগুলো আসে কোশ্চেন। এবার তোমাদের এরকমও কোশ্চেন দিতে পারে যে একটা কোষ বিভাজনের সবথেকে কোন দশাটা দীর্ঘস্থায়ী। দেখো বিভাজন মানে এটা ধরবে না, এটা তো কোষ চক্কর, তোমাকে বিভাজনের অ্যানসার চেয়েছে, তোমাকে বলেছে কোষ বিভাজনের কোন দশাটা সবথেকে দীর্ঘস্থায়ী। এই দেখো তার মানে এটা বিভাজন দশা, তার মানে এর মধ্যে তুমি বড় খোঁজো, বলো সবথেকে বড় দশা হচ্ছে প্রোফেজ। তার মানে একটা কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী হলো দশা কোনটি প্রোফেজ। তারপরে তোমাকে কোশ্চেন দেবে সবথেকে স্বল্পস্থায়ী দশা কোনটা, মনে রেখো সবথেকে স্বল্পস্থায়ী দশা অ্যানাফেজ। ছবিতেই দেখো এইভাবে এঁকেছি। এরপরে তোমাকে বললো যে একটা কোষ চক্রের সবথেকে বড় দশা কোনটা, এই দেখো সবথেকে বড় G1 সবথেকে বড়, তারপরে ছোট কে দেখো S, তারপরে আরো ছোট কে এই দেখো G2 দশা। তার মানে এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট মেমোরাইজ করতে পারলাম, এর মাধ্যমে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। এরপরে একটু অ্যাডভান্স যেটা কোশ্চেন আসার পসিবিলিটি আছে শোন। যে কোনো প্রাণী বলো, এই ধরো মানুষ বলো, তুমি বলো, আমি বলো, তোমার বা পাশের বাড়ির কুকুর বলো আর গরু বলো, সবার দেহে কোষ বিভাজন হচ্ছে, বাট সব সময় কোষ বিভাজন হচ্ছে না। যখন আমাদের দেহে বৃদ্ধির দরকার তখন কোষ বিভাজন হচ্ছে, বা ধরে নাও তুমি কোথাও পড়ে গেছো, তোমার কেটে গেছে, সেই জায়গায় ক্ষয়পূরণ বা রিপেয়ার করতে হবে, তাহলে সেই জায়গায় কোষ বিভাজন দরকার। তার মানে তোমাকে বুঝতে হবে আমাদের দেহের প্রত্যেকটা কোষ সব সময় বিভাজিত হচ্ছে না, যখন দরকার তখন বিভাজিত হচ্ছে, মানে এই কোষ চক্রের চক্রাকার পদ্ধতিতে ঘুরছে, কিন্তু যখন বিভাজিত হচ্ছে না তখন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সে নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকছে। যেগুলো স্যার সেটা কি মনে রেখো, একটা কোষ যখন বিভাজিত হবে না সে তখন এই G1 দশা থেকে বেরিয়ে যাবে। ভালো করে কোন দশা থেকে? G1। বলো G1 দশা থেকে বেরিয়ে একটা দশায় পড়ে থাকবে, তাকে বলবো আমরা G0 দশা। মনে রেখো এটা হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি বলে স্যার কি রকম? দেখো এই যে G0, তোমার ধরো এখন ত্বকের কোষ বিভাজিত হচ্ছে না, তোমার ধরো নাকের কোষ বিভাজিত হচ্ছে না, যদি অলওয়েজ বিভাজিত তো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে তোমার নাক বেড়ে গেছে, না এরকম তো হয় না। বলো তাহলে এই যে G1 দশায় কোষটা থাকলো, এই কোষটা বিভাজিত হবে না, তার মানে নিশ্চয়ই বিভাজিত হয় না, মানে কোষটা বিভাজনের দিক থেকে নিষ্ক্রিয়। কিন্তু এটাও নয় যে কোষটা মারা গেছে, বলো কোষটা বেঁচে আছে, মানে মনে রাখতে হবে এটা বিপাক ক্রিয়ার দিক থেকে সক্রিয়। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে তোমাকে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে যে নিচের মধ্যে কোন কোষটি G0 দশায় থাকে। একদম সহজ উত্তর। দেখো তোমাদের আমাদের দেহে একটা কোষ আছে, তার নাম তুমি জানো কি? স্নায়ু কোষ। বলো এই যে স্নায়ু কোষ থাকবে, এই কোষের মধ্যে তো সেন্ট্রোজোমটাই না, তার মানে সেন্ট্রোজোম নাই মানে বিভাজিত হয় না, তার মানে G0 দশায় আছে। এবং সাথে সাথে মনে রাখতে হবে আরেকটা एग्जांपल কি না, হৃৎপিণ্ডের পেশি কোষ। এই হৃৎপিণ্ডের পেশি কোষও কিন্তু বিভাজিত হয় না। এরপর একটা ডিবেটে চলে আসে। দেখো তোমাদের যে কোনো বই পড়বে, যে কোনো কোশ্চেন পেপার দেখবে, তাতে সব সময় অ্যানসার আছে কি? আরবিসি। অবশ্যই এটা বই ভুল লেখা আছে, আরবিসি হতেই পারে না। তোমাকে কোশ্চেন দিয়েছে যে নিচের মধ্যে কোন কোষ বিভাজিত হয় না। ধরে নাও তোমাকে দিল ত্বকের কোষ, তোমাকে দিল হচ্ছে তোমার হচ্ছে যে ধরে নাও কোন একটা আদার্স কোন একটা অঙ্গের কোষ, তোমাকে দিল স্নায়ু কোষ, আর তোমাকে দিল আরবিসি। তুমি দিয়ে দাগ দিছো কোথায়? আরবিসি তে। কেন? আরে আরবিসি তো হবেই না, কারণ আরবিসি তো কোষ না, আরবিসি তো কোষ অঙ্গাণু। তার মানে আমাদের অলওয়েজ অ্যানসার যাবে কি বলো? স্নায়ু কোষ। আর স্নায়ু কোষ না থাকলে নিশ্চয়ই কি অ্যানসার থাকবে? হৃৎপিণ্ডের পেশি কোষ। এবার ধরে নাও কোশ্চেন পেপার এমন বানিয়েছে
যেখানে না আছে স্নায়ু কোষ, না আছে পেশি কোষ, আছে অনলি আরবিসি আর আদার্স কোষ। মানে অন্যান্য কোষ তো বিভাজিত হয়, তার মধ্যে শুধু আরবিসি আছে যে কোষ না হলেও কোষেরই প্রায় মতো। কোষ কি বলো না, রক্তকণিকা বলি, সেটা রক্তকোষ বলি না। তাহলে তোমাকে বাধ্য হয়ে কিসের মারতে হবে দাগ, সেটা হচ্ছে আরবিসি। তার মানে বুঝতে পারলে যে কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যানসার চেঞ্জ হতে পারে। তাই ডাইরেক্টলি শুধু কোশ্চেন দেখে অ্যানসার মুখস্থ করবে না, আসলে কনসেপ্ট বুঝবে, তারপরে অ্যানসার করবে, দেখবে সব ঠিক হবে। তার মানে এইভাবে আমরা কোষ চক্র বুঝলাম এবং সাথে সাথে কি ধরনের কোশ্চেন আসবে সেটা বুঝলাম। তারপরে আমরা একটু টপিকটা চেঞ্জ করে নেব। বলো এরপরে আমরা শিখে নেব কি না মাইটোসিস কোষ বিভাজন। চলো দেখো, বলো মাইটোসিস কোষ বিভাজন আমরা কি করে বুঝবো? ওই দেখো কোষ চক্র থেকে একটা কোশ্চেন হয়ে গেল, আরেকটা কোশ্চেন আসতে পারে কোথায়, মাইটোসিস। প্রথম কথা, মাইটোসিস আর মিয়োসিস মানে তো পরোক্ষ। মানে প্রথমে একটা কোষ থাকবে ইন্টারফেজে, তার মধ্যে সবকিছু দ্বিগুণ হবে, তারপরে বিভাজিত হবে। মনে রেখো বিভাজনের দুটো টাইপ, একটাকে বলবো মাইটোসিস আর একটাকে বলবো মিয়োসিস। তোমার যেরকম দরকার সেরকম কোষ বিভাজন হবে। যদি তোমার দেহে একই ধরনের কোষ দরকার পড়ে তখন করবে তুমি মাইটোসিস, আর তোমার দেহে যদি দরকার পড়ে হাফ ধরনের কোষ মানে অর্ধেক, যা কোষ থাকবে তার অর্ধেক, তখন কি করবে মিয়োসিস। তার মানে ওই জন্যই অ্যাকচুয়ালি সেম ধরনের কোষ তৈরি হয় বলে মাইটোসিসকে বলি আমরা সমবিভাজন, আর মিয়োসিসে অর্ধেক হয়ে যায় বলে তাকে কি বলি আমরা হ্রাস বিভাজন। তাহলে আজকে আমরা একটু মাইটোসিস নিয়ে আলোচনা করব। দেখো একটা প্রথমে কোষ নিলাম, তোমাকে বলে দিলাম যে একটা কোষের মধ্যে ডিএনএ আছে 2C আর ক্রোমোজোম আছে 2N। তার মানে তুমি এই কোষটাকে মাইটোসিস বিভাজিত করো। তাহলে তুমি কি করবে, তোমাকে আগেই শিখিয়েছি একটা কোষকে বিভাজিত করতে হলে প্রথমেই তোমাকে আগে প্রস্তুত করতে হবে কোষটাকে। তার মানে দেখো ইন্টারফেজ, তুমি যখনই একটা কোষকে ইন্টারফেজ দশায় নিয়ে যাবে তখনই ওই কোষের মধ্যে ডিএনএ পরিমাণ কি হয়ে যাবে দ্বিগুণ, কিন্তু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে না, অপরিবর্তিতই থাকবে 2N। কেন? আমি বলেছি ডিএনএ দ্বিগুণ হয়ে যাওয়া মানে ক্রোমোজোম দ্বিগুণ না হওয়া। তোমাকে মনে রাখতে হবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। ডান? বলো তাহলে ইন্টারফেজ দশায় ডিএনএ এর পরিমাণ আছে 4C এবং ক্রোমোজোম সংখ্যা 2N। এরপরে আমরা কোষটাকে বিভাজন দশায় নিয়ে যাব। তোমরা জানো আমি একটু আগে শেখালাম বিভাজনের দুটো ধাপ, প্রথমে ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোকাইনেসিস। বলো ক্যারিওকাইনেসিস যে দশাটা আছে তার চারটা ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। চলো বুঝি কোশ্চেন কিভাবে পড়বে। যে এরকম দেবে যে এই বৈশিষ্ট্যটা কোন দশায় দেখা যায়, বা কোশ্চেন দিতে পারে এই দশায় নিচে কোন বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে দুটো টাইপেরই কোশ্চেন, আমরা যদি মেমোরাইজ করে নিতে পারি আর কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রেখো এইখানে যত জটিলতা মনে রাখো, কিন্তু আমরা সহজ উপায় শিখবো। প্রথমে তোমাকে এইটাকে খুব ইজিলি মেমোরাইজ করতে হলে একটু প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা ইজিলি এটাকে ভালো করে মনে রাখতে পারি। চল বল, একটা কোষ আছে ধরে নাও, বলো এখানে ধরো একটা কোষ আছে, একটা কোষের মধ্যে এই যে হলুদ কালারের আমি এঁকে রেখেছি কি বলো বিভিন্ন ধরনের কোষ সংজ্ঞা, আর সাথে দেখো এখানে মাঝে আমি নিউক্লিয়াস এঁকেছি, আর নিউক্লিয়াসের মধ্যে কাকে এঁকেছি দেখো লাল কালারের ডিএনএ। ওকে, এরপরে বলো এই কোষটাকে তুমি দুটো ভাগে ভাগ করো। ভালো করে বলো, তুমি এই যে ক্রোমাটিন তন্তু আছে এইটা জালের মতো আছে, একে দুটো পার্টে ভাগ করতে পারো না। জালকে দুটো পার্টে ভাগ করা খুব মুশকিল, কিন্তু যদি তোমাকে আমি বলি এই জালটা থেকে তোমাকে একটা ঘনীভূত করে সুন্দর একটা গঠনের এরকম জিনিস ক্রোমোজোম দিচ্ছি, ভাগ করে দেখাও দেখি, তুমি বলে স্যার ইজি, জাস্ট এইভাবে ডিভাইড করে দেবো। বলো তাহলে একটা কোষ বিভাজন করতে হলে আমাদেরকে এরকম ডিএনএ বা ক্রোমাটিন তন্তু রাখলে হবে নাকি ক্রোমোজোম রাখতে হবে? তোমার অবশ্যই অ্যানসার যাবে স্যার ক্রোমোজোম রাখবো। তার মানে বলো প্রোফেজ দশায় আমরা কি করব না এই যে তন্তুটা আছে ডিএনএ বলো ক্রোমোজোম বলো এটাকে ঘনীভূত করে ক্রোমোজোম তৈরি করে নেব। তাহলে একটা টার্গেট ফিক্স হয়ে গেল। তারপরে বলো এই যে আছে ডিএনএ বা ক্রোমাটিন তন্তু যেটা ক্রোমোজোমে পরিণত হয়েছে সেটা তো নিউক্লিয় পর্দার মধ্যে আছে। তাহলে তুমি বস্তাকে না খুলে কিভাবে আলু বার করবে? তাহলে তোমাকে নিশ্চয়ই এই নিউক্লিয় পর্দাটাকেও নষ্ট করতে হবে, করে দিলে।
বলো তাহলে প্রোফেজ দশায় তুমি আর কি করলে না নিউক্লিয় পর্দা নষ্ট করলে এবং সাথে সাথে এই কোষের মধ্যে তোমাকে দেখতে হবে এই যে দুটো সেন্ট্রোজোম থাকবে এই দুটো সেন্ট্রোজোমকে এই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যাব তার কারণ একটু পরে বুঝবো। বলো তাহলে একটা কোষের মধ্যে তুমি নিউক্লিয় পর্দা অবলুপ্ত করবে, সাথে সাথে ক্রোমাটিন তন্তুকে ঘনীভূত করে ক্রোমোজোম তৈরি করবে এবং সেন্ট্রোজোম দুটোকে কোথায় নিয়ে যাবে মেরুর দিকে। আমাদের মুখস্থ হয়ে গেছে যে প্রোফেজ দশা কি হতে পারে এবং সাথে সাথে একটা এক্সট্রাঅর্ডিনারি পয়েন্ট মনে রাখবে যে প্রোফেজ দশায় এই যে বিভিন্ন ধরনের কোষ সংজ্ঞাণু আছে সেগুলো সব অদৃশ্য হয়ে যায়। বাস তার মানে মুখস্থ করে নেব আমরা। বলো তাহলে প্রোফেজ দশায় কি হয় না ক্রোমাটিন তন্তু ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি হয় এবং সাথে সাথে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়। তোমাকে বলবে নিচের মধ্যে কোন দশায় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হবে, ইজি। তার এরপরে বলবে কোষ সংজ্ঞাণু কোন দশায় অদৃশ্য হয়ে যায়, প্রোফেজ দশায়। তোমাকে বলবে কোন দশায় সেন্ট্রোজোম দুটো মেরুর দিকে যায়, প্রোফেজ দশায়। তোমাকে বলবে এই দুটো সেন্ট্রোজোমের মাঝে প্রথম কোথায় বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, এ দেখো প্রোফেজ দশা। এতদূর ক্লিয়ার? এরপরে শোনো মেটাফেজ দশায় কি হবে না মেটাফেজ দশায় এই যে ক্রোমোজোম গুলো তৈরি হয়েছিল তারা আস্তে আস্তে এই বেমতন্তুর সাথে যুক্ত হবে। তুমি বলে স্যার কোথায়, ওটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এইটা একটা যদি ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের তুমি মাঝের যে খাঁজ এটাকে তোমরা নাম শুনেছো সেন্ট্রোমিয়ার। মনে রেখো এই সেন্ট্রোমিয়ারে একটা চাকতির মতো গঠন থাকে, একে বলি আমরা কাইনেটোকোর। এই কাইনেটোকোরে এসে বেমতন্তু যুক্ত হয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো তাহলে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মাঝের খাঁজকে বলবো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারে যে চাকতির মতো গঠন তাকে বলবো কাইনেটোকোর। বেমতন্তু কাইনেটোকোরে এসে যুক্ত হয়। যদি অপশনে কাইনেটোকোর না থাকে তখন অপশন যাবে সেন্ট্রোমিয়ার। এর বাংলা অর্থ হচ্ছে মুখ্য খাঁজ। তার মানে মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ারে যুক্ত হলো কে বেমতন্তু এবং সাথে সাথে ক্রোমোজোমগুলো এলোমেলো ছড়িয়ে না থেকে পুরো একদম মাঝখানে নিরক্ষীয় তল বরাবর সাজানো হয়ে যাবে। এটাকে বলবো মেটাফেজিক প্লেট। ব্যাস যখনই বলো আমরা দুটো ভাগে কোনো জিনিসকে ভাগ করতে চাই সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়বো, দুদিকে ভাগ হয়ে যাব, খেলার যেরকম আমরা ভাগ করি। যখনই মেটাফেজ দশায় সব মাঝখানে সাজানো হয়ে গেছে, অ্যানাফেজ দশায় কি হবে জাস্ট এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বা মিডিল গুলো আছে দেখো বিভাজিত হয়ে যাচ্ছে। যা বিভাজিত হয়ে গেল সঙ্গে সঙ্গে এই ক্রোমোজোমটার একটা বাহু এই দিকে চলে যাবে, একটা বাহু এই দিকে। নিচের ছবিতে দেখো এই বাহুটা এই দিকে, এই বাহুটা এদিকে চলে যাবে। সব ক্রোমোজোমেরই হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে কোশ্চেন কি পড়বে নিচের মধ্যে কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। দেখো অ্যানাফেজ এবং সাথে সাথে কোশ্চেন দেবে। দেখো আমি তোমাদের বলেছিলাম যে যেখানে এইভাবে মাঝে ভাগ হয়ে যাবে এখানে টোটাল কটা ক্রোমোজোম ছিল সংখ্যায় বলে 4টা। এই দেখো এখানে হয়েছে কটা 8টা। তার মানে আগে ছিল যদি 2n এখানে হয়ে যাবে কত 4n। তাহলে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় কোন দশায়, তোমার অ্যানসার যাবে কোথায় অ্যানাফেজ। এবং অ্যানাফেজের পরে কি আসবে টেলোফেজ। মনে রেখো টেলোফেজ দশাটা বিভাজনের শেষ। তার মানে প্রোফেজ দশায় যা হবে একদম তার ঠিক বিপরীত। মনে করো প্রোফেজে কি হয়েছিল না ক্রোমোজোম তৈরি হচ্ছিল, বেমতন্তু তৈরি হচ্ছিল, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হচ্ছিল আর কোষ সংজ্ঞাণুগুলো অদৃশ্য হচ্ছিল। উল্টে দাও, তোমাকে বলবে নিউক্লিয় পর্দা কোথায় তৈরি হয় টেলোফেজ। তোমাকে বলবে ক্রোমোজোম অঘনীভূত হয়ে ক্রোমাটিন তন্তু কোথায় তৈরি হয় আরে টেলোফেজ। তোমাকে বলবে সেন্ট্রোজোম যেগুলো আছে সেগুলো ওখানেই থাকবে। আর সাথে সাথে তোমাকে এটা মনে রাখতে হবে যে বেমতন্তু কোন দশায় নষ্ট হয়, এখানেই নষ্ট হয়। তোমাকে আর কোশ্চেন দিতে পারে কি না কোষ সংজ্ঞাণু কোন দশায় পুনরায় দৃশ্যমান হয় আরে টেলোফেজ। ব্যাস বলো টেলোফেজ একবার হয়ে যাওয়ার পরে এই দিকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে নিউক্লিয়ার বিভাজন শেষ। এরপর হবে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস একদম শেষ। হ্যাঁ এটা ঠিক। প্রাণী কোষে একটু আলাদা ভাবে হবে, উদ্ভিদ কোষে একটু আলাদা। দেখো প্রাণী কোষ নরম কোষ,
জাস্ট এই প্রাণী কোষে এইভাবে একটা খাঁজ তৈরি হবে এবং দুটো ভাগে বিভাজিত হয়ে যাবে। দেখো এখানে যা যা ছিল তার হাফ হাফ হয়ে যাবে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ উদ্ভিদ কোষ শক্ত। কেন? উদ্ভিদ কোষের দেখো কোষ পর্দার বাইরে কি আছে? কোষ প্রাচীর। বলো যেটাকে তুমি বাইরে থেকে ভাগ করতে পারবে না, ভেতর থেকে ভাগ করো। বলো এই কোষটার মধ্যে তুমি বিভিন্ন পদার্থ সঞ্চিত করে একটা স্ট্রাকচার বা গঠন তৈরি করো, একেই বলবো কোষপাত বা সেল প্লেট। মনে রেখো যখনই এই কোষটার মধ্যে কোষপাত তৈরি হয়ে যাবে তখনই দেখো দুটো কোষ তৈরি হয়ে গেছে। তার মানে তোমাকে কোশ্চেন দেবে কোষপাত গঠন কোথায় দেখা যায়, উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? অ্যানসার যাবে কোথায়? উদ্ভিদ কোষ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝলাম, কোথা থেকে কোশ্চেন আসবে সেটা বুঝলাম। তাহলে এইভাবে যদি আমরা প্রস্তুতি নেই প্রত্যেকটা সাবজেক্টে, সে বায়োলজি বলো, ফিজিক্স কেমিস্ট্রি বলো, ইংলিশ বলো, দেখবে আমরা ইজিলি এই পরীক্ষাটা যথেষ্ট ভালো মার্কস এনে আমরা র্যাঙ্ক করতে পারবো, যেটাতে তোমাদের লাইফের একটা ধাপ আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো। ডান।